কিন্তু পথ দেখুন এরকম কাদা হয়ে গেলে আর হেঁটে উঠতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে ঘোড়ার পথ, পুরো পাথরে একদম পুরো দেখুন মানে ভর্তি এরকম গোটা গোটা পাথর। তো হেঁটে হেঁটে আমরা এগোচ্ছি বৈশারণের দিকে। বৈশারণ আমি আগেও গেছি যেরকম বললাম, তবে সন্ধ্যা হয়ে গেছিলো, আজও মনে হচ্ছে সন্ধ্যায় হয়ে যাবে, কিন্তু চলুন যাবো, যখন এসছি যখন তখন যাব। প্রায় 1 ঘন্টা 15 মিনিট হাঁটার পর তারপর বৈশারণের এই গেটের সামনে আসলাম। এখানে এন্ট্রি ফি লাগে, এখনও আসিনি, সামনে দেখা যাবে। সবুজ উপত্যকার কোলে যেখানে পাহাড়রা স্বপ্ন দেখে, নীরবতার বুক চিরে যেখানে লিডার নদী গান গায়, সেই স্বপ্নের নাম পেহেলগাম। এখানে হাওয়ার স্পর্শে প্রেম জেগে ওঠে, চোখের সামনে খুলে যায় ছবির মতো এক পৃথিবী। ঘাসের গালিচা, বরফ ছোঁয়া পাহাড় আর হৃদয়ের ভেতরে ধীরে ধীরে নামতে থাকা শান্তি। বেতাব ভ্যালির শান্তক্ষণ আর বৈশরণের নীরব মন, দুইয়ের মেলবন্ধন এই দুনিয়ায়। আজকের এই যাত্রায় শহরের কোলাহল ছেড়ে চলুন হারিয়ে যায় পেহেলগামের রোমান্টিক নীরবতায়, যেখানে প্রকৃতি কথা বলে আর মন শুধু ভালোবাসতে শেখে। আপনাদের সকলকে স্বাগত বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলে। চলুন শুরু করি পেহেলগামের গল্প, ভালোবাসা, প্রকৃতি আর স্বপ্নের পথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমাদের কাশ্মীর সিরিজের শেষ পর্ব। আমরা এইবার কাশ্মীর ভ্রমণ করেছিলাম ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। মাত্র 9,999 টাকায় জম্মু টু জম্মু 5 রাত 6 দিনের ট্যুর, যদি একটি গ্রুপে 6 জন থাকেন। তাই এই ডিলাক্স প্যাকেজটি বুক করতে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়া ওনাদের অফিস বা ওয়েবসাইট ভিজিট করেও বুকিং করতে পারেন। পশ্চিমবঙ্গের একটি রেপুটেড ট্রাভেল সংস্থা, যারা লাস্ট 5 বছর ধরে বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ পিপাসুদের জন্য সুন্দর সার্ভিস দিয়ে চলেছেন। কাশ্মীর ডে 5। তো গুড মর্নিং, আজ আমাদের ডে 5। আমরা আজ এখান থেকে যাচ্ছি, শ্রীনগর থেকে যাচ্ছি পেহেলগামের দিকে। শ্রীনগর থেকে পেহেলগামের ডিস্টেন্স মোটামুটি 90-92 কিলোমিটার। আমরা যাব এখান থেকে মারতায়া যে সূর্য মন্দির আছে সেটা দেখে, মোটামুটি 101 কিলোমিটার হবে। আমরা দেখে কমপ্লিট করে যাব পেহেলগামে। পেহেলগামে গিয়ে আমরা 2 রাত আমাদের থাকার, 2 রাত আমরা রাত্রিবাস করবো সেখানে এবং ঘুরে দেখে নেব পেহেলগাঁওয়ের লোকাল সাইট সিন। পেহেলগাঁও যাওয়ার পথে কিন্তু আমরা কেশর বাগান, তারপরে যে ব্যাট তৈরি কারখানা, এগুলো আমরা কিন্তু দেখতে পাবো এবং অনেক আপেল বাগান আছে। তবে এখন তো আপেলের সময় নয়, শুধু জাস্ট ফুল দেখতে পাবো গাছে। এখন আপেলের ফুল হবে আর কয়েকদিন পরে আপেল ধরবে, শুরু হবে এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময় আপেল থাকবে, মানে পুরো গাছে লাল হয়ে থাকবে আপেল। তো ওই সময় যখন আসবেন তখন আপেল আপনারা দেখতে পাবেন। তবে আমরা তো এখন আপেল দেখতে পাবো না, জাস্ট ফুল দেখতে পাবো। চলুন আমরা এই সফরের মানে কি মজা নিই এবং এই সুন্দর রাস্তা তো খুবই ভালো। আমরা 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। এই মন্দিরে যতটা সময় লাগবে বা রাস্তায় যদি আমরা ওই ব্যাট কারখানায় দাঁড়াই, আমরা একটু ব্রেকফাস্টও করবো, ব্রেকফাস্ট করে নিই। ঠিক আছে, চলুন তাহলে সঙ্গে। আজ আমাদের শ্রীনগর ছেড়ে যাত্রা হবে পেহেলগাঁওয়ের পথে। আজ রাস্তায় কিছু সাইট সিন করেই আমরা যাব। শ্রীনগর থেকে পেহেলগাঁও দূরত্ব 90 কিমি। সোজাসুজি গেলে সময় লাগবে 3 ঘন্টা এবং অর্ধেক রাস্তা পেরিয়ে চলে আসলাম অনন্তনাগে। ডাইরেক্ট পেহেলগাঁও চলে গেলে রাস্তা অন্য হয়। আমরা যেহেতু অ্যানসিয়েন্ট মার্তান সূর্য টেম্পল দেখে যাব, তার জন্য এই রুটটা আবার একটু অন্য, আমাদেরকে অন্য পথে অ্যাপল ভ্যালি হোকে, হ্যাঁ এই রাস্তাটা পেহেলগাঁও চলে যাবে সোজা। আর আমরা অ্যাপল ভ্যালি হোকে যাবে অ্যাপেল ভ্যালি হয়ে, মানে চারিদিকে শুধু আপেল বাগান থাকবে। আর আমরা যাব এখানে মার্তান সূর্য টেম্পল দেখে তারপর পেহেলগাঁও। তার জন্য আমাদেরকে একটু ঘুরপথে যেতে হবে। ঠিক আছে, দেখলাম মার্তান্ড সূর্য মন্দির। এটি নতুন করে তৈরি হয়েছে, এখানে পুজো দেওয়ার ব্যবস্থা আছে। যদিও এই মার্তান্ডের পুরনো সূর্য মন্দিরে আমরা যাব এরপরে। এই যে সূর্যদেব মার্তান্ড, সূর্যদেবকে সংস্কৃত ভাষায় মার্তান্ড বলা হয়, তার জন্য এই টেম্পেলের নাম মার্তান্ড সান টেম্পল। এই যে রাধাকৃষ্ণ দুর্গা মন্দির, এখানে সামনে শঙ্করাচার্য, এই রাধাকৃষ্ণ মন্দির এবং মা দুর্গা মন্দির, গণেশ আছে
শঙ্করাচার্য আছে সামনে। এই যে কী কী মন্দির আছে এখানে দেখুন, গণেশ মন্দির, রাম মন্দির, রাম দরবার, শিব পার্বতী মন্দির, প্রাচীন সূর্য মন্দির। এখানে আমরা ঘুরে দেখে নিলাম, বিভিন্ন মন্দিরে পুজো দিলাম, বাবার মাথায় জল ঢাললাম। এখানে প্রসাদ খেয়ে আমরা রওনা দিলাম মার্তাণ্ডের পুরনো সূর্য মন্দির দেখার জন্য, যেটি ধ্বংস করেছেন সিকান্দার শাহ মিরি। আমরা এখন আছি অনন্তনাগের অ্যানসিয়েন্ট সান টেম্পল বা মার্তান্ড টেম্পল। সংস্কৃত ভাষায় সূর্যদেবকে মার্তান্ড বলা হয়, তার জন্য এই মন্দিরের নাম মার্তান্ড টেম্পল। যেরকম আমাদের কোণারকের সূর্য মন্দির, ঠিক এরকমই এই অনন্তনাগের কাশ্মীরের সূর্য মন্দির। এই মন্দিরটা স্থাপন করা হয় 8ম শতাব্দীতে এবং 15 শতাব্দীতে সিকান্দার শাহ মিরি এই মন্দির ধ্বংস করে ফেলেন, কারণ উনি ইসলাম প্রবর্তন করবেন, তার জন্য এই মন্দির ধ্বংস করে ফেলেন এবং এটা এখন ধ্বংসাবশেষ অবস্থায় আছে। এই পাথরের অংশ এটা আপাতত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, তার জন্য এই জায়গা আমরা ঘুরতে পাচ্ছি এবং এখানে কোনো এন্ট্রি ফি নেই, কিছু নেই। আপনারা আসুন, এই জায়গাটা দেখুন, বেশ দারুণ সুন্দর করে এখন আপাতত সাজানো হয়েছে এই গার্ডেন করে, কিন্তু এই জায়গাটা পুরোপুরি ধ্বংস। একদম মানা হয় যে কোণারকের সূর্য মন্দির যেই স্টাইলে তৈরি করা ছিল, একদম সেই স্টাইলে, সেম টু সেম স্টাইলে, সেম টু সেম স্থাপত্যে এই মার্তান্ড সূর্য মন্দির বা মার্তান্ড সান টেম্পল তৈরি করা। এই দেখুন, 8ম শতাব্দীতে তৈরি এই সূর্য মন্দির ছিল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সূর্য মন্দির, যেটির অবস্থান কোণারকের সূর্য মন্দিরের পরেই। তবে 14শ শতাব্দীতে মুসলিমদের দ্বারা এটি ধ্বংস করা হয়। এই যে সান টেম্পল, এটা ভেতরের অংশ। সিকান্দার শাহ মিরি এটাকে ভেঙে ধ্বংস করে দিয়েছে। এই দেখুন, এটা মূল অংশ। এই যে ওপরের অংশটা নিচে পড়ে আছে। জায়গাটি এএসআই এর অধীনে থাকলেও এটি বর্তমানে স্থানীয়দের জন্য সেলফি পয়েন্ট বা পিকনিকের স্পটে পরিণত হয়েছে। তো আমরা এখানে প্রায় আধ ঘন্টার মতো সময় কাটালাম। এখানে ছবি তোলার জন্য বেস্ট, এখান থেকে কাশ্মীরের লোকাল ছেলেরা এসছে ছবি টবি তোলার জন্য, কিন্তু এখন ফটোজেনিক জায়গা হয়ে গেছে, মন্দির এখন ফটো তোলার জায়গা হয়ে গেছে। যাই হোক, আমরাও এখানে ভিডিও টিডিও করলাম, ছবি তুললাম, আর শুনলাম যে এটাই নাকি ভারতবর্ষের প্রথম সূর্য মন্দির, এটা অনন্তনাগে যেটা ধ্বংস করা হয়েছে। তারপরে কোণারকের সান টেম্পল, তারপরে গুজরাটের সান টেম্পল। ঠিক আছে, তো এই অবস্থা। যদিও এর বিকল্প হিসাবে নতুন সূর্য মন্দির তৈরি করা হয়েছে, যেটাতে আমরা প্রথমে গেছিলাম এবং তারপরে আমরা এটাতে আসলাম। এখান থেকে দেখা যায় দূরের পীরপাঞ্জাল রেঞ্জ। এটি দেখে আমরা রওনা দিলাম পেহেলগাঁওয়ের পথে। রাস্তায় দাঁড়িয়েছিলাম আপেল বাগানে। এখানে বর্তমানে আপেল নেই, অক্টোবর থেকে ডিসেম্বর মাস হলো আপেলের সেরা সময়। এরপর এখান থেকে এগিয়ে আমরা দেখে নিলাম পুলবামার ব্যাট ফ্যাক্টরি। এগুলি দেখে আমরা রওনা দিলাম সামনের দিকে। এখন রাস্তার দৃশ্য পরিবর্তন হচ্ছে, আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। পেহেলগাঁও পৌঁছাতে আমাদের দুপুর হয়ে এলো। আমরা এখানে এসে হোটেলে চেক ইন করলাম। আমাদের হোটেলটি দারুণ ছিল, থ্যাঙ্কস টু ভ্রমণ সাথী। ফ্রেশ হয়ে বিকালে গেছিলাম লিডার নদীর পাশে। পেহেলগাঁওতে আমরা এসেছি ফ্রেগ্রেন্স পার্কে। আমাদের হোটেল থেকে জাস্ট একটুকুনি হেঁটে আসলে ফ্রেগ্রেন্স পার্কটা বেশ দারুণ দুর্দান্ত। পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভ্যালি মতো পার্ক, এবং এখানে মানুষ আসছে, 20 টাকা করে এন্ট্রি ফি লাগছে। আছে এখানে নদী পার করার জন্য সম্ভবত ব্রিজও আছে। এই যে লিডার নদী পেহেলগাঁওয়ের, এই লিডার নদী বয়ে গেছে, আমরা যাব নদীর পাশে। নদীটাই আমাদেরকে আকৃষ্ট করছে। চলো, এই দেখুন, হ্যাঁ ওই যে ব্রিজ নদীর ওই পারে নিয়ে গেছে, দেখুন। ওয়াও, দুর্দান্ত লাগছে। ভাবুন তো, পড়ন্ত বিকালে এরকম পাশে তুষার ধবল হিমালয়, তার সাথে প্রিয়তমার হাত ধরে এই নদীর পাশ দিয়ে হেঁটে যাওয়া, এ এক অসাধারণ অনুভূতি। আপনারা যদি এখানে না আসেন, এটা ভাষায় বর্ণনা করা যাবে না, এটা মনের সাথে কানেক্টেড। তুষার শুভ্র পর্বতমালা, সূর্যাস্তের সময় এবং লিডার নদী, সঙ্গে প্রিয়তমার হাত, একটা ডেডলি কম্বিনেশন।
দারুণ দারুণ। এই স্থানে আছে এক অনন্য শান্তি। এই কারণেই কাশ্মীরকে স্বর্গ বলা হয়, এত শান্ত নীরবতার জন্য। যদি না কিছু বর্বর এটিকে খারাপ করে তোলে। তো আমরা নিচে চলে আসলাম লিডার নদীর পাশে। এই যে যে লিডার নদী বয়ে গেছে, এর জল একদম পুরো বরফের মতো ঠান্ডা, ঠিক আছে? জল বরফের মতো ঠান্ডা, কলকলরবে বয়ে চলেছে এই লিডার নদী। আমার মনকে ছুঁয়ে গেছে, আপনাদের মনকেও ছুঁয়ে যাবে। চলে আসুন পেহেলগাঁও, দু রাত থাকবেন, কথা দিচ্ছি পেহেলগাঁও আপনাকে মুগ্ধ করে দেবে। বেসিক্যালি অনেকে শ্রীনগর থেকে ডে জার্নি করেন, তো সেইভাবে পেহেলগাঁওয়ের সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয়। পেহেলগাঁওতে থাকুন, এক রাত বা দু রাত থাকুন, তাহলে ভালোভাবে ঘুরতে পারবেন। এখানে আমাদের সন্ধ্যা হয়ে এলো। রাতে আমরা পেহেলগাঁওয়ের মার্কেট ঘুরে দেখলাম। পেহেলগামের মার্কেটটাও বেশ ভালো, মানে মার্কেট বলতে রাস্তার আশেপাশে দোকান বসে, শাল স্টল, তারপরে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো, কাঠের চাবির রিংগুলো। তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন ড্রাই ফ্রুটসের দোকান আছে। তো সন্ধেবেলাটা অনেকটা জমজমাট এই পেহেলগামে। আপনারা সন্ধেবেলা ঘুরতে পারেন। এখন 8টা বাজে, আমরা এখান দিয়ে ঘুরছি, এখনও খাওয়া দাওয়া করিনি। এখানে অনেক ভেজ রেস্টুরেন্ট আছে, আপনারা ভেজ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন, বা ননভেজ রেস্টুরেন্ট প্রচুর আছে। আমরা লাস্ট টাইম মুঘল দরবারে খেয়েছিলাম, এবার দেখি কোথায় খাবো। এবং এখানে কিন্তু এখন ভিড় প্রচণ্ড, মানে এত জ্যাম। আমরা এমন সময় এসেছি, প্রচুর পরিমাণ মানুষের ঢল এবং এত গাড়ির জ্যাম আমি দেখিনি, মানে পুরো ভর্তি। আমরা এখানে 2 দিন থাকবো, তো এই জায়গাকার এই জিনিসের মানে এই খুশি আনন্দ এটা উপভোগ করব। 2 দিন রিল্যাক্সেই থাকতে যায়, আর বেশি এদিক ওদিক ঘুরবো না। কাল আমরা এখান থেকে যাবো যদিও চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালি, আর আডু ভ্যালিও যেতে পারি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। কাশ্মীর ডে 6। তো গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আমরা আজ পেহেলগামে দ্বিতীয় দিন। আজ এখান থেকে আমরা যাব চন্দনবাড়ি, তারপরে বেতাব ভ্যালি এবং আরু ভ্যালিও যেতে পারি। এটা ডে সাইট সিনের মধ্যে পড়ে। এছাড়াও আপনারা যদি চান ঘোড়ার পিঠে করে আপনারা বৈশারণ যেতে পারেন, দুনো ভ্যালি যেতে পারেন। হ্যাঁ, বৈশারণকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। এখানে 2টো স্ট্যান্ড আছে, স্ট্যান্ড নাম্বার 1, স্ট্যান্ড নাম্বার 2। স্ট্যান্ড নাম্বার 2 থেকে যদি গাড়ি নেন তাহলে আপনার প্রতিটা গাড়িতে 100 টাকা করে বেশি লাগছে, এবং স্ট্যান্ড নাম্বার 1-এর থেকে যদি গাড়ি নেন তাহলে গাড়িতে মানে স্ট্যান্ড নাম্বার 2 থেকে 100 টাকা করে কম লাগছে। আজ পেহেলগাঁওতে আমরা লোকালে ঘুরে দেখব, কিন্তু আজ ভ্রমণ সাথী দেওয়া গাড়ি আমাদের এখানে বসেই থাকবে। শুধু নিয়ে আসবে পেহেলগাঁওয়ের লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে এবং এখান থেকে আবার হোটেলে। এই লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদের এক্সট্রাভাবে ভাড়া করতে হবে চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি যাওয়ার জন্য লোকাল গাড়ি। তবে এই 3টি জায়গার মধ্যে আমরা আজ যাব বেতাব ভ্যালি ও চন্দনবাড়ি। রীতিমতো টাকা পেমেন্ট করে আমরা আমাদের নির্দিষ্ট গাড়িতে রওনা দিলাম চন্দনবাড়ির দিকে। তো আমরা এখন ডিজায়ার গাড়ি নিয়েছি, আমরা যাচ্ছি চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালির দিকে। এখানে 1750 টাকা পড়েছে ডিজায়ার গাড়িতে। 1 ঘন্টা করে সফর থাকবে। আপনি যদি এখানে আবার নিয়ম আছে, আপনার যদি 1 ঘন্টা বেড়ে যায় সময়, তাহলে 400 টাকা আপনাকে এক্সট্রা দিতে হবে নিয়ম অনুযায়ী। আর আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি মানে ABC বলে এখানে, এই 3টে যদি করেন তাহলে আপনার ডিজায়ারে লাগবে 2250 টাকা। আর অন্য যে গাড়ি আছে আপনার ইকো গাড়িতে 2100 টাকা এবং ভ্যানে হচ্ছে 2000 টাকা, ঠিক আছে? এটা ট্যাক্সি নাম্বার 2 মানে কি ট্যাক্সি স্ট্যান্ড নাম্বার 2 দাম, এবং ট্যাক্সি স্ট্যান্ড নাম্বার 1-এর দাম কিন্তু 100 টাকা করে কম, ঠিক আছে? আমরা 2 থেকে নিলাম, 2টা কাছে ছিল তার জন্য। 1-এ আসলে হতো, গতবার যখন এসেছিলাম তখন 1 থেকে নিয়েছিলাম। এখন আমরা এগোচ্ছি চন্দনবাড়ির দিকে। পেহেলগাঁও থেকে চন্দনবাড়ির দূরত্ব 16 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা মতো। এই চন্দনবাড়ি হলো অমরনাথ যাত্রার প্রথম পথ। এই পথেই মহাদেব মাতা পার্বতীকে নিয়ে পবিত্র গুহা পর্যন্ত যাত্রা করেছিলেন। অমরনাথ যাত্রা হয়ে থাকে প্রতি বছর জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত। আমরা এই সুন্দর আঁকাবাঁকা পথে এগোচ্ছি চন্দনবাড়ির দিকে। সেই পুরনো কথা মনে পড়ে যায়, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সত্যি এই পথ না শেষ হওয়ার মতোই। দুর্দান্ত সুন্দর এই রাস্তা, দুর্দান্ত সুন্দর এর দৃশ্য। শেষমেশ আমরা এসে পৌঁছালাম এখানে। তো এখন আমরা নামলাম চন্দনবাড়িতে। এখন বাজে 10টা 25। ড্রাইভার কিন্তু বলে দিয়েছে যে 10টা 25 বাজে 1 ঘন্টার মধ্যে আসতে হবে। 1 ঘন্টার উপরে চলে গেলে 5 মিনিট এদিক ওদিক ওনারা শুনবেন। 1 ঘন্টার উপরে চলে গেলে তখন কিন্তু
আপনার লাগবে কিন্তু 400 টাকা পার আওয়ার, মানে 10 মিনিট ওপরে চলে গেলে তখন কিন্তু 400 টাকা পার আওয়ার লাগবে। এখানে কিন্তু অনেক দোকানপাট আছে, বাথরুমের ব্যবস্থা আছে, টয়লেটের ব্যবস্থা আছে এবং চারিদিকে বরফাচ্ছন্ন। হ্যাঁ, মানে এখানে কিন্তু বরফ রয়েছে এখনও চন্দনবাড়িতে। তো আমরা একদম হোলি কেভের যে ফার্স্ট স্টেপ সেই অবধি যাব এবং বরফে একটু নাচাকুদ করব, তারপর এখান থেকে তাড়াতাড়ি ব্যাক করবো, কারণ এখানে বেশি সময় আমরা কাটাবো না। আমাদের একটুখানি রিকোয়েস্ট করে বেতাব ভ্যালিতে যদি বেশি সময় কাটাতে পারি। আমি বলেছিলাম যে চন্দনবাড়িতে যদি আধ ঘন্টা কাটায় এবং বেতাব ভ্যালিতে যদি 1.5 ঘন্টা কাটায় তাহলে হবে। বলেছে যে না, আপনি চন্দনবাড়িতে 10 মিনিট কাটালেও বেতাব ভ্যালিতে 1 ঘন্টায় আপনার দেওয়া হবে। যাই হোক, এখানকার নিয়ম, সিন্ডিকেটের নিয়ম, সেই নিয়ম অনুযায়ী চলতে হবে। এনারা কিন্তু এই সিন্ডিকেটের গাড়ি কিন্তু এয়ারপোর্ট থেকে পিক আপও করে, ঠিক আছে, জম্মুতে ড্রপও করে। তো তার একটা নির্দিষ্ট রেট করা আছে, যেরকম এয়ারপোর্ট থেকে ড্রপ আপনার এখান থেকে গিয়ে পিক আপ করে নিয়ে আসবে 3650 টাকা, তো ডিজায়ার গাড়িতে। তো এরকম ডিপেন্ড করে রেট। আপনারা আপনার ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে এটা ঠিক করে নেবেন। এ শু কিতনা করকে ভাইয়া? 100 रुपये 100 रुपये। এখানে সামনে বরফ আছে, তো বরফের মধ্যে যদি জুতো পরে যেতে চান 100 টাকা করে নিচ্ছে জোড়া। এবার এরা জানে যে আপনি 1 ঘন্টার মধ্যে ফেরত আসবেন, তো 1 ঘন্টায় এদের 100 টাকা করে প্রফিট একটা জুতো আপনাকে ভাড়া দিয়ে। ভাড়ার কাজেই লাভ বেশি। এখানে অনেক মানুষ বিহার ঝাড়খণ্ড থেকে এসে ঝালমুড়ি তারপর ফুচকা বিক্রি করছেন। আমাদের পশ্চিমবঙ্গের কেউ নেই, পশ্চিমবঙ্গে তো শিল্প, না না শিল্প শিল্প আমি শিল্পের কথা বলছি। না না, বিহার ঝাড়খণ্ড থেকে এসছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এত শিল্প আছে যে এখানে আসার দরকার নেই। মানে বিহার ঝাড়খণ্ড থেকে এসে এখানে ওই ফুচকার দোকান দিয়েছে, তারপরে ঝালমুড়ির দোকান দিয়েছে। আমাদের মানে আগ্রহটা অনেকটাই বেশি, কিন্তু শিল্প আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে। এখানেও কিন্তু বরফ আছে ভরপুর। যে স্থানে আমরা উঠছি সেই স্থান কিন্তু গর্ত ছিল, অর্থাৎ নদীর পথ ছিল, কিন্তু এত বরফ পড়ে সেখানে ঢিপি হয়ে গেছে। একটা জিনিস দেখে অবাক হচ্ছে, গতবার যখন এসেছিলাম তখন এখান দিয়ে বয়ে যাচ্ছিল শেষনাগ নদী, কিন্তু এখানেই দেখা যাচ্ছিল অমরনাথ যাত্রার প্রথম স্টেপ বা সিঁড়ি, প্রথম সিঁড়ি, সেখানে আমরা নমস্কার করেছিলাম। যখন আমরা নভেম্বরে এসেছিলাম 2022 সালে, যখন নভেম্বরে এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বরফে, এখন এপ্রিল মাসে বরফে পুরো ভরে গেছে, যে সেই স্টেপ এখন আর কোনো কিছু দেখা যাচ্ছে না, পুরোপুরি বরফ। এমনি কি বলে যে অমরনাথ যাত্রা মাত্র 2 মাসের জন্য কেন হয়, কারণ এই জায়গা পুরো বরফের চাদরে মোড়া থাকে, রাস্তাও খোলা থাকে না, কোনো কিছু খোলা থাকে না, এবং শেষনাগ নদী অল্প একটুকুনি বইতে দেখা যাচ্ছে, বাকি পুরোটাই বরফের চাদরে ভর্তি। এখানে এতটা উঁচু পর্বত ছিল না, মানে মনে করুন যে 15 ফুট 20 ফুট বরফ পড়েছে এখানে, তার থেকেও বেশি, বা 30 ফুট উঁচু বরফ পড়েছে। হ্যাঁ, এতটা, কারণ আমরা এখানে আগেও এসেছি, আমরা জানি বিষয়টা। এবার যাব শেষনাগ নদীর পাশে। তো এখন আমরা আছি, এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে নদী বয়ে গেছে, এটা হচ্ছে শেষনাগ নদী। আমরা এর ওই পাশে যেতে পারছি না, কারণ এখানে উপরে জেসিবির কাজ চলছে, অমরনাথ যাত্রার জন্য রাস্তা তৈরি হচ্ছে। তো উপর থেকে শুটিং স্টোন, উপর থেকে পাথর গড়িয়ে গড়িয়ে পড়ছে, তো তার জন্য উপরে যেতে পারছি না। তবে আপনারা চাইলে একদম ওপর অবধি যেতে পারেন, ঠিক আছে। এখানে লাল পতাকা টাঙানো আছে, ওর এই পাশে যাওয়া যাবে না, কিন্তু এখান থেকে দেখুন বরফের মাঝ দিয়ে বয়ে গেছে শেষনাগ নদী, দুর্দান্ত লাগছে, দারুণ সুন্দর ওয়েদার, দারুণ সুন্দর অ্যাটমসফিয়ার। আমরা এই ট্যুর বুক করেছিলাম ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। তো আপনারা যদি বুকিং করে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এবং এরকম সুন্দর নাজারা দেখতে পারেন, এবং অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। এখানে আজকে আমাদের কিন্তু আলাদাভাবে গাড়ি নিতে হয়েছে এবং 1 ঘন্টা সময় আমরা এখানে পাচ্ছি। অলরেডি 40 মিনিট সময় হয়ে গেছে, আর 20 মিনিট সময় হাতে আছে। 20 মিনিটের মধ্যে আমাদের এখান থেকে ব্যাক করতে হবে আবার ট্যাক্সি স্ট্যান্ডে, ঠিক আছে। চলুন, এ দেখুন এখানে ভগবানের নাম নিয়ে আমরা সম্পূর্ণ ঘুরে দেখলাম। এখান থেকে আমরা রওনা দিলাম বেতাব ভ্যালির দিকে। ফেরার পথেও রাস্তার এক অনন্য দৃশ্য আমরা দেখতে পেলাম। ভ্রমণের আসল মজা এই রাস্তাতেই। গন্তব্যে পৌঁছে গেলে আবার নতুন গন্তব্যের খোঁজ হয় আমাদের। রাস্তার ওপর থেকে বেতাব ভ্যালি দুর্দান্ত লাগছিল। আমরা ওপরে একটু সময় দাঁড়িয়েছিলাম, তারপর আমরা এখান থেকে টিকিট কাউন্টারে চলে এলাম। তো আমরা বেতাব ভ্যালিতে চলে আসলাম। এখানে প্রচণ্ড গরম, তার জন্য জ্যাকেট খুলে দিতে হয়েছে, এবং এখানে এন্ট্রি ফি 100 টাকা করে পার হেড। 1 ঘন্টা এখানেও সময়, এখন বাজে 11:50, মানে 12:50 এখান থেকে বেরোতে হবে। এখানে আপনারা চাইলে রিলস টিলসও বানাতে পারেন, ওই ওনারা প্যাকেজ করে বানিয়ে দেন, কত করে নেয় জানি না। আগে টিকিট কাউন্টারে টিকিট কাটবো, তারপর আমরা বেতাব ভ্যালির মধ্যে দিয়ে হাঁটছি। এই যে গাছগুলো আছে, এই গাছে এখন হালকা হালকা সবুজ সবুজ পাতা এসছে। এটা কিন্তু বরফের সময় পুরো ঢেকে থাকে বরফে, তো এখন বসন্তের সময় হালকা হালকা সবুজ সবুজ পাতা এসছে। এটা আমরা যখন নভেম্বরে এসেছিলাম তখন এই পাতাগুলো পুরো হলুদ হয়েছিল, তো এখন সবুজ এসছে। যারা
মে মাসে আসবেন তাদের জন্য এই সবুজ পাতা পাবেন কিন্তু দুর্দান্ত লাগবে এই জায়গা, খুবই ভালো লাগবে। এবং দেখুন সবুজ পাতাটা দেখুন চারিদিকে, এই দেখুন পুরো পাতা সবুজ হয়ে গেছে। এটা নভেম্বরে পুরো হলুদ হয়ে যায়। এটা মে থেকে শুরু করে একদম সেপ্টেম্বর অক্টোবর অবধি এরকম সবুজ থাকবে। নভেম্বর ডিসেম্বরে হলুদ হয়ে যাবে, ডিসেম্বরে আবার বরফে পুরো ঢেকে যাবে, তখন সব পাতা পড়ে যাবে। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি এখানে আর কোনো পাতা থাকবে না, তখন শুধু বরফে এই বেতাব ভ্যালি পুরো ঢেকে থাকবে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে, দারুণ জায়গা, দারুণ। এখানে সানি দেওল এবং অমৃতা সিংয়ের প্রথম সিনেমা শুটিং হয়েছিল বেতাব। তো বেতাব সিনেমার নাম অনুসারে জায়গার নাম পড়ে যায় বেতাব ভ্যালি, কিন্তু জায়গার নাম কিন্তু আলাদা, ঠিক আছে। এই পার্কে এন্ট্রি ফি 100 টাকা করে পার হেড। ফুলগুলো পড়ে আছে দেখুন, এই ভ্যালিটা দেখতেই মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। এই জায়গার তুলনা হয় না, ভাষায় বর্ণনা করা মুশকিল। এটি পেহেলগাঁওয়ের সবথেকে সুন্দর জায়গা বলা যেতেই পারে। মাছ দিয়ে বয়ে গেছে শেষনাগ নদী। আমি এই শেষনাগ নদীর জলে নেমেছিলাম, পা মনে হচ্ছে কেটে বাদ দিতে হবে। এই দেখুন খালি পায়ে নেমেছিলাম, পা মনে হচ্ছে কেটে বাদ দিতে হবে, এরকম একটা অবস্থা। মানে এত ঠান্ডা। দুবার নামলাম, দুবার নেমে প্রথমবারটা তো 5 মিটার হেঁটেছি, পরের বারটা 1 মিটার হেঁটে উঠে এসেছি। মানে এত ঠান্ডা জল। এই যে রোদ্দুরে দাঁড়িয়েছি এখন একটু ভালো লাগছে। যা তা অবস্থা, ঠান্ডা অবস্থায় নামলে তো চাপেরই বিষয়। হ্যাঁ, দারুণ জায়গা, দারুণ জায়গা। 1 ঘন্টা আমরা এক্সট্রা নিচ্ছি, এখানে 400 টাকা পেমেন্ট করে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে। চারিদিকে বসন্ত নেমেছে আর নিদারুণ রঙে হারিয়ে গেছে আমার মন ও প্রাণ। বেতাব ভ্যালি এবার আমাদের এত ভালো লেগেছে যে 1 ঘন্টা সময় কেটে গেছে, তবুও আমরা এখানে স্টে করছি। অর্থাৎ 1 ঘন্টা এক্সট্রার জন্য আমাদের 400 টাকা দিতে হবে, কারণ এখানে জাস্ট আমরা 20%ই দেখতে পেরেছি। এই সাইডে অ্যামিউজমেন্ট পার্ক আছে বাচ্চাদের জন্য, তাছাড়া জিপ লাইনের ব্যবস্থা আছে। আপনারা যদি জিপ লাইন করতে চান তাহলে করতে পারেন। এই সাইডে বয়ে আসছে শেষনাগ নদী, যেটা পরবর্তীতে লিডার হয়েছে। যারা প্যাকেজ নিচ্ছে ঘোরার, তাদের কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে উপরে ওয়াটারফলের কাছে। হ্যাঁ, ওই যে উপর দিয়ে যাচ্ছে। তো আপনারা যদি চান তাহলে ওই ওপর দিয়ে যেতে পারেন। আর ওই যে জিপ লাইনের ব্যবস্থা হচ্ছে, জিপ লাইন, আর ওই যে জিপ লাইন হচ্ছে। এই জায়গা ছেড়ে আমাদের আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর। এখানে ঘোড়ার পিঠে আপনারা উঠতে পারেন এবং ঘুরে দেখে আসতে পারেন এখানকার জলপ্রপাত। এছাড়াও জিপ লাইনের ব্যবস্থা আছে এখানে। আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকলাম। তো বেতাব ভ্যালি তো আমাদের দারুণ লাগলো, দারুণ সুন্দর জায়গা। এখানে হাজার হাজার রিলস তৈরি হবে আপনার, এবং দারুণ সুন্দর ছবি হবে। হ্যাঁ, এই জায়গাটা অবশ্যই ভিজিট করুন, আপনাদের ভালো লাগবে। আমরা প্রায় 2 ঘন্টা এখানে সময় কাটাচ্ছি। অবশেষে আমরা এখান থেকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। এবার আমরা আবার ফিরছি পেহেলগাঁওয়ের হোটেলে। সেখানে গিয়ে ব্যাগ রেখে লাঞ্চ সেরে নিলাম। তো এখন বাজে 4:30, মনে হবে যে দুপুর 2টো বাজে, যদিও পেহেলগাঁওয়ে 4:30। আমরা এখন হেঁটে হেঁটে এগোচ্ছি বৈশারণের দিকে। বৈশারণকে কিন্তু বলা হয় মিনি সুইজারল্যান্ড। পেহেলগাঁওয়ে আমাদের ডে সাইট সিনের মধ্যে পড়ে। আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু আমাদের হোটেল একদম পুরো মার্কেটের মধ্যেই, তার জন্য আমরা এবার হেঁটে হেঁটে যাব মিনি সুইজারল্যান্ডে। চাইলে আপনারা ঘোড়ার পিঠে উঠতে পারেন, তবে ঘোড়ার পিঠে করে আমরা যাব না। আমরা এবার হাঁটা শুরু করছি, দেখি কত সময় লাগে বৈশারণ পৌঁছাতে বা মিনি সুইজারল্যান্ড। ওখানে আগেরবার যখন গেছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমার খুব একটা ভালো ফুটেজ নেই। এবার গিয়ে দেখতে হবে কতটা ফুটেজ পাই। চলুন তাহলে। এই যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, যে মোড়, সেই মোড় থেকে উপরের দিকে বিকালে রওনা দিলাম তখনকার বিখ্যাত এবং এখনকার কুখ্যাত মিনি সুইজারল্যান্ডের দিকে, যেটি পেহেলগাঁওয়ের বৈশারণ ভ্যালি। তো আমরা হেঁটে হেঁটে বৈশারণের পথে এগোচ্ছি। মোটামুটি আমাদের 8 ঘন্টা 40 মিনিট মতো হাঁটতে হবে। ঘোড়ার পিঠে ওঠার জন্য অনেকেই মানে বলছিলেন, তবে আমরা উঠিনি। আমরা ঠিক করেছি যে হেঁটে হেঁটেই উঠবো, কিন্তু পথ দেখুন এরকম কাদা হয়ে গেলে আর হেঁটে উঠতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে ঘোড়ার পথ। পুরো পাথরে একদম পুরো দেখুন, মানে ভর্তি এরকম গোটা গোটা পাথর। তো হেঁটে হেঁটে আমরা এগোচ্ছি বৈশারণের দিকে। বৈশারণ আমি আগেও গেছি যেরকম বললাম, তবে সন্ধ্যা হয়ে গেছিলো। আজও মনে হচ্ছে সন্ধ্যায় হয়ে যাবে, কিন্তু চলুন যাবো, যখন এসছি যখন তখন যাব। এখানে এত রাস্তা খারাপ যে হেঁটে বা ঘোড়ার পিঠে যাওয়া ছাড়া উপায় নেই। চারিদিকে ছমছমে পরিবেশ। প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পথ আমাদের ওপরে উঠতে হবে। বিকালে সময় কাটানোর জন্য এটি বেস্ট এক্সপ্লোরেশন বলে আমার মনে হয়েছিল, তাই আমরা বহু কষ্টে নিচ থেকে ওপরে উঠে আসলাম। প্রায় 1 ঘন্টা 15 মিনিট হাঁটার পর তারপর
বৈশারণে এই গেটের সামনে আসলাম। এখানে এন্ট্রি ফি লাগে, এখনও আসিনি, সামনে দেখা যাবে। হ্যাঁ, নিচে দেখুন ঘোড়া যাচ্ছে, সব ফেরত যাচ্ছে। এখন 6টা বেজে গেছে, এখানে 7টা অবধি থাকা যাবে, তারপরে আর থাকা যাবে না। চলুন। ওপরে 40 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। মরণ ডাকছে কাকে। এখানে অনেক অ্যাক্টিভিটির জায়গা আছে, যেমন জিপ লাইন, বেলুন রাইড ইত্যাদি। তো আলটিমেটলি আমরা এসে পৌঁছালাম মিনি সুইজারল্যান্ড বা বৈশারণ। বৈশারণকে মিনি সুইজারল্যান্ড কেন বলা হয়? পেছনে দেখতে পাচ্ছেন তুষার শুভ্র হিমালয় এবং তার সামনে বিস্তীর্ণ এই উপত্যকা, এর জন্য এটার নাম কিন্তু মিনি সুইজারল্যান্ড বা সুইজারল্যান্ডের মতো উপত্যকা, তার জন্য এটার নাম মিনি সুইজারল্যান্ড। এই সাইডে বিভিন্ন অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে বা জিপ লাইনের ব্যবস্থা আছে। ওই বলগুলো আছে, বল করে চড়তে হয় না, আমার ওই বলের মধ্যে ওটার ভীষণ ইচ্ছা। যাবো আমরা ওইদিকে, ওখানে দোলনার ব্যবস্থা আছে। তো এই জায়গাটা আপনারা থাকতে পারেন এবং বাচ্চাদের জন্য মানে ভালো জায়গা। আমরা হেঁটে হেঁটে আসলাম, আপনারা চাইলে ঘোড়ার পিঠে আসতে পারেন, তবে ঘোড়াকে কষ্ট দেওয়া উচিত না। তবে যারা পারবেন না তারা আসবেন কী করে, তাদের একমাত্র উপায় হচ্ছে ঘোড়ার পিঠে করে। তো আমরা এখানে আসলাম, আপনারাও আসতে পারেন এবং এই জায়গায় এনজয় করতে পারেন। এখানে এন্ট্রি ফি 35 টাকা পার হেড। আমরা যখন এখানে গিয়েছিলাম তার ঠিক 1 সপ্তাহ পরে এখানে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে জীবন যায় 26 জন নিরীহ মানুষের। তাই এই স্থান আমরা বয়কট করেছি অনির্দিষ্টকালের জন্য। আমরা এখান থেকে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। এখন বাজে 7টা, প্রায় অন্ধকার হয়ে এসছে। আমরা নিচ দিয়ে নামছি। এই যে ঘোড়া এখানে বাঁধা রয়েছে, এদের আজকের ডিউটি শেষ। কষ্ট হয় খুব এদেরকে কষ্ট না দেওয়াই ভালো। এ দেখুন, একটা ঘোড়ার মুখ দিয়ে দেখি গ্যাজলা বেরিয়ে গেছে, কী অবস্থা এদের। চলুন, আমরা প্রায় চলে এসেছি। সন্ধ্যায় আমরা পেহেলগাঁও মার্কেটে একটু ঘুরে দেখলাম, রাতে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। কাশ্মীর ডে 7, আজ আমাদের কাশ্মীরের শেষ দিন। আজ সকালে ঘুম থেকে উঠে পেহেলগাঁওয়ের এদিক ওদিক আমরা ঘুরে দেখে নিলাম এবং গাড়িতে রওনা দিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। দুপুরে শ্রীনগরে পৌঁছে আমরা এক পার্কে এসে সময় কাটিয়েছিলাম। বিকাল আমরা গিয়ে পৌঁছেছিলাম শ্রীনগর এয়ারপোর্টে এবং রাত্রেবেলা সেখান থেকে ধরেছিলাম কলকাতার ফ্লাইট। তো আমরা চলে এসেছি শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আজ আমাদের 7ম দিন, 6 নাইট 7 ডেজে আমাদের প্রোগ্রাম ছিল। শ্রীনগর টু শ্রীনগর এয়ারপোর্টে আমরা চলে এসেছি। আমাদের রাত্রেবেলা 8:45-এ ফ্লাইট এবং 11:45-এ কলকাতা পৌঁছাবো। 3 ঘন্টার ফ্লাইট। এখন বাজে 7:15। 7:15-র মধ্যে আমরা চলে এসেছি। 8:05-এর মধ্যে আমাদের বোর্ডিং করতে হবে। তো তাড়াতাড়ি ভেতরে গিয়ে চেক ইন করে নিতে হবে এবং লাগেজ দিয়ে দিতে হবে। ঠিক আছে, চলুন তাড়াতাড়ি। রাতেই শ্রীনগরে এসেছিলাম এবং রাতেই শ্রীনগর থেকে ফিরলাম এবং এখানে আমাদের যাত্রা শেষ হলো। এই গোটা সিরিজের 4টি ভিডিওই আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই কাশ্মীর প্যাকেজ যদি মাত্র 9,999 টাকায় বুকিং করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গের বিখ্যাত ট্রাভেল সংস্থা ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। ওনাদের নাম্বার ভিডিওর স্ক্রিন ও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।